ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে ভারতীয় ফুটবলের কিছু ট্রান্সফার নিউজের খবর, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবর, আর অবশ্যই ইস্টবেঙ্গল খেলতে নামছে আগামী 19 তারিখ গোয়ার সাথে। সেই গোয়া ম্যাচে ইস্টবেঙ্গল কোন ফুটবলারকে পাচ্ছে, কোন ফুটবলারকে পাচ্ছে না, এছাড়া ইস্টবেঙ্গল নতুন বিদেশি কে আসতে চলেছে, সেসব নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা হবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একটু দেখে নিই। প্রথমে আসি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবর। আর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু অনূর্ধ্ব 17 বিভাগে ইস্টবেঙ্গল কিন্তু আজকে জঘন্যভাবে হেরে গেছে এবং 1-5 গোলে হেরেছে বেঙ্গল ফুটবল একাডেমির কাছে। তো বলা যায় যে একেবারে একটা জঘন্যতম হার আজকে বেঙ্গল ফুটবল একাডেমির কাছে। আগের দিন ডার্বি ম্যাচেও কিন্তু হেরেছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে 1-0 গোলে। আজকে কিন্তু আরও একটা ম্যাচ হারলো। তো ইস্টবেঙ্গলের কিন্তু এবারে যে টিম সিলেকশন হয়েছে সেই টিম সিলেকশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল। যে অন্যদিকে অনূর্ধ্ব 23 রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গতবার ইস্টবেঙ্গল রানার্স আপ ছিল, আর এইবারে কিন্তু ইস্টবেঙ্গল আগের ম্যাচ ডায়মন্ড হারবার এফসির সাথে ড্র করলো। আজ কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে হারালো ইউনাইটেড স্পোর্টসকে। ম্যাচের একমাত্র গোলটি করে অ্যান্ড্রুজ অ্যালবার্ট। তবে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু কখনোই ভালো ছিল না। খেলায় খুব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, মিডফিল্ডে বল কন্ট্রোল থাকছে না, অ্যাটাকে ফিনিশ করার লোকের অভাব। গতবারে রানার্স আপদের এবারের খেলায় আপাতত কিন্তু হতাশ হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা। যদিও আজ এই জয় কিছুটা স্বস্তি পাবে ইস্টবেঙ্গল, কিন্তু এবারে ইউনাইটেড স্পোর্টস কিন্তু যথেষ্ট দুর্বল। আর সেই জায়গা থেকে দেখতে গেলে এই জয় কিন্তু সন্তুষ্ট হওয়ার মতন জায়গা এখন পর্যন্ত হয়নি ইস্টবেঙ্গলের। এবারে আসি একটু মোহামেডান স্পোর্টিংয়ের দুই ফুটবলারের খবরে। সন্তোষ ট্রফির অন্যতম মুখ ছিল এবারে রবি হাসদা। সন্তোষ ট্রফিতে টপ স্কোরারের সাথে সাথে কিন্তু বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ডটাও পেয়েছিলেন রবি হাসদা, এবং বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। সেই রবি হাসদা মোহামেডান স্পোর্টিংয়ে সই করেছে, কিন্তু অনেকেই দেখছে রবি হাসদাকে কিন্তু আইএসএল মঞ্চে দেখা যাচ্ছে না। তো কেন দেখা যাচ্ছে না এটা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে। তো সই করার পর কেন দেখা যাচ্ছে না? রবি হাসদা মোহামেডান স্পোর্টিংয়ে সই করেছে, কিন্তু এখন পর্যন্ত যা খবর মোহামেডান কিন্তু রবি হাসদার সাথে কোনো চুক্তি করেনি। এখন পর্যন্ত জাস্ট একটা সই হয়েছে রবি হাসদার, কিন্তু চুক্তিবদ্ধ ফুটবলার যেটা বোঝায় যে এতদিনের কন্ট্রাক্ট, এত টাকার কন্ট্রাক্ট, সেটা কিন্তু এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং রবি হাসদার সাথে করেনি, যার ফলে রবি হাসদাকে কিন্তু আমরা এই মুহূর্তে আইএসএল মঞ্চে দেখছি না। আর উল্টো দিকে আন্দাই শেখচেনি, যিনি নাকি মোহামেডান স্পোর্টিংয়ের কোচ, তিনি কিন্তু বলেছেন যে সন্তোষ ট্রফি আর আইএসএল মঞ্চ দুটো সম্পূর্ণ আলাদা। সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার হয়েছে দেখে তাকে খেলাতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। তার মানে বোঝাচ্ছে যে মোহামেডান স্পোর্টিংয়ের কোচ কিন্তু এই মুহূর্তে সন্তোষ ট্রফি ফুটবলারদের উপর ভরসা রাখছেন না। তিনি তার যেই দল আছে সেই দল নিয়ে খেলতে চান, এবং নতুন ফুটবলারকে কিন্তু তিনি এই মুহূর্তে অন্তর্ভুক্ত করাতেও চাইছেন না। আর অন্যদিকে আরও এক ফুটবলার ইস্টবেঙ্গলে খেলে গেছেন, তারপরে মোহামেডানে ছিলেন, মহিতোষ রয়। মহিতোষ রয় কিন্তু এবারে মোহামেডান স্পোর্টিংয়ের কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে নজর কাড়া পারফরমেন্স করেছিলেন, এবং ডুরান্ড কাপে অন্যতম সেরা যে গোলটি হয়েছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, সেই গোলটি করেছিলেন মহিতোষ রায়। সেই মহিতোষ কিন্তু মোহামেডানের হয়ে কলকাতা লিগ খেলার পর আই লিগ খেলতে রাজস্থান ইউনাইটেডে যোগ দেন, এবং মোহামেডান কিন্তু তাকে আবার ফিরিয়ে এনেছে আইএসএলে খেলার জন্য। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান যখন রাজস্থান থেকে তাকে নিয়ে আসে, তারপর তাকে কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করাতে পারেনি। এবার প্রশ্ন হচ্ছে কেন রেজিস্ট্রেশন করাতে পারেনি? তো এই জায়গাটা কিন্তু বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে সিআরএস কিন্তু প্রবলেমের জন্যেই মহিতোষ রায়কে কিন্তু মোহামেডান স্পোর্টিং এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করাতে পারেনি। যা শোনা যাচ্ছে যে একটা ফুটবল ক্যালেন্ডারে 3টে সিআরএস হয় না, যেহেতু কলকাতা লিগে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে মহিতোষ রায় সিআরএস করেছিল, এবং পরবর্তী সময় যখন তিনি রাজস্থান ইউনাইটেডে যান, তো রাজস্থান ইউনাইটেডের সিআরএস হয়ে গেছিল। দুটো সিআরএস হয়ে যাওয়ার ফলে তৃতীয়বার কিন্তু সিআরএস হচ্ছে না মহিতোষ রায়, যার ফলে তার কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়নি। এখন মোহামেডান কর্তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে আইনের কোনো ফাঁক ফোকর থেকে মহিতোষ রায়কে আসন্ন আইএসএলের জন্য যদি রেজিস্ট্রেশন করানো যায়, তার কিন্তু চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত জানি না যে মহিতোষ রায়কে আইএসএলে রেজিস্ট্রেশন করানো যাবে কি না। জর্জ ওটিস, এই স্প্যানিশ ফরওয়ার্ড কিন্তু আবার ফিরল ভারতীয় ফুটবলে। এই ফুটবলারটি কিন্তু এর আগে আমরা দেখেছিলাম গোয়ার হয়ে আইএসএল মঞ্চে ফুটবল খেলতে, তারপর তিনি চলে যান চাইনিজ লিগ খেলতে, এবং চাইনিজ লিগ খেলে কিন্তু তিনি আবার ফিরলেন ভারতে। আর এবার কিন্তু জর্জ ওটিস সই করলেন মুম্বাই সিটি এফসিতে।
32 বছর বয়সী 5 ফুট 8 ইঞ্চির এই ফরওয়ার্ড কিন্তু তার ফুটবল কেরিয়ার শুরু করার পর তিনি কিন্তু স্পেনের একাধিক ক্লাবে খেলেছিলেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু চলে আসেন গোয়াতে এবং সেখান থেকে তিনি কিন্তু 2020 থেকে 2022 মৌসুম অব্দি গোয়াতেই ছিলেন এবং সেখানে 36 ম্যাচে 14 গোল করেছিলেন। পরবর্তী সময় 2022 থেকে কিন্তু তিনি চলে যান চাইনিজ লিগ খেলতে এবং সেখানে সেনজিং পেং সিটির হয়ে 49 ম্যাচে 13টি গোল করেন এবং 2025-এ কিন্তু তিনি আবার কামব্যাক করলেন মুম্বাই সিটি এফসিতে। তো এখন দেখার যে মুম্বাই সিটি এফসির আকাশি জার্সি গায়ে আগামী দিনে আইএসএল মঞ্চ কতটা কাঁপাতে পারেন স্প্যানিশ সেই ফরওয়ার্ড জর্জ ওটিস। মোহামেডান স্পোর্টিং কিন্তু একজন কেনিয়ান ফরওয়ার্ডের দিকে কিন্তু এই মুহূর্তে নজর দিয়েছে এবং শোনা যাচ্ছে এই ফুটবলারটি কিন্তু আগামী দিনে মোহামেডানে আসতে পারে। তো এই ফুটবলারটির নাম হচ্ছে জোনা আউঙ্গা। কেনিয়া জাতীয় দলের হয়ে 4টি ম্যাচ খেলেছেন, 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা, 27 বছর বয়স এবং ফুটবলারটি কিন্তু ম্যাক্সিমাম সময় কাটিয়েছেন ইউরোপিয়ান ফুটবলে এবং মূলত বলা যায় যে ইংলিশ লিগের যে দলগুলো আছে একটু নিচের দিকে ডিভিশনে, প্রথম ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশন, সেই দলগুলোতে তিনি কিন্তু খেলেছেন, যেমন ডোরেস্টার টাউন, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, বুর্জেস হিল টাউন, এই ধরনের ক্লাবগুলোতে খেলেছেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু চলে যান স্কটিশ লিগ খেলতে এবং সেখানে কিন্তু সেন্ট মেরিনে ছিলেন এবং সেন্ট মেরিনে তিনি কিন্তু 44টি ম্যাচে 6টি গোল করেন এবং সেন্ট মেরিন থেকে কিন্তু এই মুহূর্তে এই ফুটবলারটি কিন্তু আসছেন মোহামেডানে। এখন দেখার যে জোনা আউঙ্গা মোহামেডানের কালো সাদা জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে আইএসএলে আগামী দিনে। এবার কি আবার ইস্টবেঙ্গল ফেডারেশনের চক্রান্তের শিকার হলো? এটা কিন্তু আমি তোমাদের কাছে প্রশ্নটা করলাম, আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ চক্রান্তের শিকার হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। এবার বলি মূল আলোচ্য বিষয়। এফসি গোয়া এবং হায়দ্রাবাদের যে ম্যাচটি ছিল সেই ম্যাচে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া একটা সময় স্প্যানিশ মিডফিল্ডার গত মরশুমে ছিল বোরা হেরিরা অ্যালেক্সাজির সাথে একটি এয়ারের বলে উঠে অ্যালেক্সাজির মাথায় একটা ফাউল করে, বলা যায় সে একটা আঘাত করে এবং যার ফলে হায়দ্রাবাদ ফাউল পায় এবং বোরা হেরিরাকে কিন্তু সরাসরি রেড কার্ড দেখায় রেফারি। এবার ফিফার যে নিয়ম আছে, যদি ডেঞ্জারাস ফাউল করা হয় মাথার মধ্যে তাহলে সেটা কখনোই ফিফা কিন্তু মেনে নেয় না এবং সেই ফুটবলারের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং সরাসরি রেড কার্ড দেখায়। কম করে 2টি ম্যাচ সাসপেন্ড হন বোরা হেরিরা। তো বোরা হেরিরা 2টি ম্যাচ সাসপেন্ড হন, যার ফলে আগের ম্যাচটি কিন্তু খেলে নিয়েছে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। আরেকটি ম্যাচ তার সাসপেনশন থাকার কথা ছিল এবং যেহেতু ম্যাকিউ আগামী ইস্টবেঙ্গল ম্যাচ খেলছে না, তো বোরা হেরিরা না থাকলে বলা যায় যে এফসি গোয়ার মিডফিল্ড লাইনটা একেবারে কানা হয়ে যেত। তো সেই কারণে এফসি গোয়া ফেডারেশনকে চিঠি দেয় এবং বলে যে বোরা হেরিরা সাসপেনশনটা তুলে নিতে, এবং ফেডারেশন কিন্তু ইস্টবেঙ্গলের সাথে ম্যাচের আগে সেই সাসপেনশনটা তুলে নিয়েছে। একটা ফুটবলার ডাইরেক্ট রেড কার্ড দেখলো, 2টো ম্যাচ সাসপেন্ড হলো, তারপরে তার সাসপেনশন কিভাবে তুলে নিচ্ছে ফেডারেশন আমার তো জানা নেই। যেখানে জিকসন সিংয়ের মতন ফুটবলার ফাউল না করেও তাকে রেড কার্ড দেখতে হয়েছে এবং তার কিন্তু সাসপেনশন ছিল, সেখানে এখানে বোরা হেরিরা ফাউল করার পরেও এবং হেড ইঞ্জুরি করার পরেও অ্যালেক্সাজিকে তার কিন্তু সাসপেনশনটা তুলে নেওয়া হলো। আর কত রঙ্গ দেখবো জানি না ভারতীয় ফুটবলে। ইস্টবেঙ্গলের সাথে যারই খেলা পড়ুক তাকেই তো সুবিধা দিয়ে দিচ্ছে ফেডারেশন, সেটা বারে বারে দেখছি। আরও একবার দেখলাম যে ইস্টবেঙ্গল ম্যাচের আগে বোরা হেরিরা সাসপেনশনটা তুলে নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। এখন তোমাদের কি একটা প্রশ্ন যে এটা ফেডারেশন কি ঠিক করলো না বেঠিক করলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসি। আর আগামী 19 তারিখ ইস্টবেঙ্গল এফসি গোয়া ম্যাচ খেলতে নামবে এফসি গোয়ার মাঠে। তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দুঃসংবাদ চলে এসেছে, তা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ারকে এই ম্যাচে পাবে না, আর তার সাথে সম্ভবত হেক্টর ইউজ থেকেও সম্ভবত এই ম্যাচে পাবে না। আনোয়ারের যা চোট তার কিন্তু নতুন একটা রিপোর্ট পাওয়া গেছে এবং আনোয়ারের পায়ের পাতার ওপরের হাড়ে কিন্তু চির পাওয়া গেছে। আর এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই গত 2 সপ্তাহ প্রায় হয়ে গেল আনোয়ারের চোট, তো এতদিন পর্যন্ত কেন জানা গেল না যে তার পায়ে পাতায় একটা হাড়ে চির আছে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে ম্যানেজমেন্ট কী করছিল, ইস্টবেঙ্গলে যারা ফিজিক্যাল স্টাফ আছে তো তারা কি করছিল, এতদিন লাগলো কেন একটা চিরের রিপোর্ট পেতে।
তো আনোয়ারকে তো পাওয়া যাবে না, এবং আনোয়ারকে সম্ভবত আগামী 3 সপ্তাহ পাবে না ইস্টবেঙ্গল, এবং পেতে পেতে ফেব্রুয়ারির সেকেন্ড উইক হয়ে যাবে। তার সাথে আরেকটা খারাপ খবর, সেটা হচ্ছে হেক্টর ইউসতে কিন্তু দলের সাথে অনুশীলন করতে পারছে না, তারও চোট আছে, এবং সম্ভবত হেক্টর ইউসতে হয়তো গোয়ায় যাচ্ছেন না। আজ দলের গোয়া যাওয়ার কথা, দলের সাথে কিন্তু হেক্টর ইউসতে সম্ভবত গোয়ায় যাচ্ছেন, এবং ইস্টবেঙ্গল গোয়া ম্যাচে হেক্টর ইউস থেকে পাওয়া যাবে না। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সত্যি একটা খারাপ খবর, আনোয়ার এবং হেক্টর ইউসতে না থাকা। আরেও একটা খারাপ খবরের পর খারাপ খবর তো ইস্টবেঙ্গলের চলছেই, সেটা হচ্ছে ক্লেইটন সিলভাকে নিয়ে। ক্লেইটন সিলভারও কিন্তু পিঠে ব্যথা, ক্লেইটন সিলভা কিন্তু অনুশীলন করতে পারছে না দলের সাথে ঠিকভাবে। তো ক্লেইটনকেও কিন্তু না পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই গোয়া ম্যাচে। তো পুরো ভাঙা হাট, ডিফেন্স লাইন সাজাতেই কিন্তু হিমশিম খাচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, এবং নানা রকমের ডিফেন্স লাইনে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। কখনো হিজাজি মাহেরের সাথে চাকুমান্ডিকে সেন্টার ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, আবার কখনো চুন্নুঙ্গাকে সেন্টার ব্যাক পজিশনে খেলানো হচ্ছে। তো এখন কোচের মাথায় কিন্তু নানা রকম চিন্তা চলছে যে চুন্নুঙ্গাকে যদি সেন্টার ব্যাক পজিশনে নিয়ে আসা যায় হিজাজি মাহেরের সাথে, সেক্ষেত্রে চাকুমান্ডিকে মিডফিল্ডে নিয়ে আসার কথা তিনি কিন্তু চিন্তা করছে, এবং তার সাথে নিশু কুমারকে লেফট ব্যাক করে রাইট ব্যাক সুমন দেখে রাখার একটা কিন্তু চিন্তা ভাবনা আছে ইস্টবেঙ্গল কোচের মাথায়। এখন কিন্তু দেখা যে ইস্টবেঙ্গল কোচ কী করেন এফসি গোয়া ম্যাচে। তার হাতে কিন্তু রিজার্ভ দলের ফুটবলারকে খেলানো ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই, এবং রিজার্ভ দলের ফুটবলারদের কিন্তু তিনি তৈরি থাকতে বলেছেন, এবং যখন তখন কিন্তু এফসি গোয়া ম্যাচে তাদেরকে নামাতে হতে পারে, কেননা হাতে অপশন অনেক কমে গেছে ইস্টবেঙ্গল কোচের। তো সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল কোচ রিজার্ভ দলের ফুটবলারদেরকে একেবারে সিরিয়াস থাকতে বলেছেন, এবং রাইট ব্যাক নিয়ে শুধু সুমন দে না, মনতোষ চাকলাদারের কথাও কিন্তু চিন্তা ভাবনা করছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এখন দেখার যে আগামী ম্যাচে ইস্টবেঙ্গল কোচ ডিফেন্স লাইন কীভাবে সাজাতে পারেন, তার সাথে তো মিডফিল্ড লাইনও সাজাতে হবে, সেটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কপালে চিন্তার ভাঁজ কিন্তু রয়েই যাচ্ছে। হেক্টর ইউসদের সাবস্টিটিউট ফুটবলার খোঁজার কাজ কিন্তু চলছে। গতকাল বলেছিলাম যে এক ফুটবলারের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তো কয়েকজন ফুটবলার 12টা হলেও একজন ফুটবলারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত, শুধু সইটা বাকি আছে যা শোনা যাচ্ছে। তা ফুটবলারটির নাম কিন্তু এই মুহূর্তে প্রকাশ করেনি কেউই, সেই জন্য কিন্তু নাম পাচ্ছি না, কারণ তোমাদেরকে ভুলভাল খবর দিয়ে লাভ নেই। হয়তো 2-1 দিনের মধ্যে সেই ফুটবলারের নামও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে, কেননা হেক্টর ইউসের উপর কিন্তু তিতিবিরক্ত হয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তার যা পারফর্ম, তার মাঠে নামলে ড্যাম স্লো, তাকে যে কোনো ফরওয়ার্ড তাকে স্পিডে বিট করে চলে যাচ্ছে, এবং তার সাথে তার চোট, এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হেক্টর ইউসের উপর তিতিবিরক্ত আছে, এবং হেক্টর ইউস থেকে কিন্তু এই মুহূর্তে কোচও চাইছে হেক্টর ইউস থেকে ছেড়ে দিতে। তো এখন নতুন ডিফেন্ডারের নাম কবে অ্যানাউন্সমেন্ট হয় সেটাই কিন্তু এখন দেখার। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।